কত বছর বয়স পর্যন্ত ছাত্রদল করা যায়? ছাত্রদল আমি যতদিন ছাত্র আছি ততদিন ছাত্রদল করতে আপনি পারবো। কি এখনো ছাত্র? হ্যাঁ, অফকোর্স আমি এখনো ছাত্র। আপনি এখন কি পড়ছেন? আমি এখন মাস্টার্সে পড়াশোনা করছি। এখনো? হ্যাঁ। আপনার 2005 সালে এসএসসি, সেই হিসাবে এখন যারা অনার্স মাস্টার্স আমার তো কিছু করার নেই। দর্শক শুভেচ্ছা নেবেন, আশিক তমাল স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন যত কথা অনুষ্ঠানে। আজকের আয়োজনে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেত। কাজী জিয়াউদ্দিন বাসেত, চ্যানেল 24 আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনার দয় ভালো আছে। আপনি ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। এখন আসলে আপনাদের ব্যস্ততাটা কেমন? আপনারা যখন বিরোধী দলে ছিলেন তখন আন্দোলন সংগ্রামের মাঝে আপনাদের সময় কাটতো, এখন আপনাদের দল ক্ষমতায়, আপনাদের সময়টা আসলে কিভাবে কাটছে এখন? দেখুন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘদিন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করেছি এবং আমাদের নির্দিষ্ট কোনো গন্তব্য ছিল না। দেখা যাচ্ছে আমরা এখন এখানে প্রোগ্রাম করেছি, আবার আরেক জায়গায় গিয়ে প্রোগ্রাম করেছি। এই যে একটা ব্যস্ততা ছিল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে, এটার একটু অন্যরকম অনুভূতি এই মুহূর্তে যে আমাদের দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। ব্যস্ততাটা এভাবে কাটছে, সকালবেলা আমরা উঠে ক্যাম্পাসে যাই, ক্যাম্পাসে গিয়ে আমাদের সহযোদ্ধাদের সাথে সময় কাটাই এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলি এবং ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ, শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের যে দাবি দেওয়া আছে এইসব বিষয়গুলো আমরা শোনার চেষ্টা করি। আর এর পরবর্তী সময়ে বিকেল বেলায় আমরা এসে আমাদের সহযোদ্ধাদের সাথে সময় ব্যয় করি এবং রাজনৈতিক যে গল্প এবং দেশকে নিয়ে ভাবনা এবং শিক্ষার্থীদের মাঝে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করার জন্য কিন্তু আমরা এখন ক্যাম্পাসে যাই এবং প্রতিদিনই আমাদের কোনো না কোনো যেমন টার্গেট করে 10 জন সাধারণ শিক্ষার্থীর সাথে আমরা কথা বলি এবং তাদের বাসনাগুলো জানতে চাই, তারা কি চায়, তাদের ডিমান্ড কি এবং আগামী বাংলাদেশ সুন্দর সমৃদ্ধ সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণে তাদের ভূমিকা কি হতে পারে, এইসব বিষয়গুলো নিয়ে আমরা ভিউ এক্সচেঞ্জ করি। এভাবেই কেটে যায় আর কি। আর আমাদের দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে, এখন বরং আমাদের অনেক বেশি চ্যালেঞ্জ আছে, কারণ আপনারা বাংলাদেশের গত ইন্টারিম গভর্নমেন্টের সময় যেই মব কালচারের সৃষ্টি হয়েছিল, আমরা এই সাধারণ শিক্ষার্থীদের মাঝে রাজনৈতিক সচেতনতার সৃষ্টি করার মাধ্যমে এই ধরনের কালচার থেকে যেন বিরত থাকে, সেই ব্যাপারগুলোতে আমরা অনেক বেশি প্রস্তুত থাকি যে শিক্ষার্থীদেরকে বোঝাবো যে আপনারা এই ধরনের মব কালচারের সাথে ইনভলভ হবেন না। এভাবে আমাদের দিনগুলো কেটে যায় এবং একটা সময় আমরা আন্দোলন সংগ্রামের মাঝে ছিলাম, এখনও আমাদের আন্দোলন চলছে। সেই আন্দোলনটা হচ্ছে আগামী সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের আন্দোলন। আর সেটা যদি আমাদের শিক্ষার্থীদের বক্তব্যের সাথে এবং আমাদের যদি দলের বক্তব্য নাও মিলে, আমরা শিক্ষার্থীদের পক্ষেই কাজ করি। সুতরাং এভাবেই দিন কেটে যাচ্ছে। রাজনৈতিক চর্চা এবং রাজনৈতিকভাবে ব্যস্ততা সবসময় থাকছে এবং আমরা তা নিয়েই ব্যস্ত আছি। আমরা একটু এবার আপনার ছাত্র রাজনীতি শুরুর গল্পটা জানতে চাই। আপনি 2005 সালে এসএসসি পরীক্ষার পর যখন কলেজে ভর্তি হন তখন থেকে ছাত্র দলের রাজনীতির সাথে যুক্ত হন। একটা ঝুঁকিপূর্ণ রাজনীতিতে আসার জন্য ওই সময় একটা স্কুল পড়া ছাত্রই বলা যায় কেবল শেষ হয়েছে, কিভাবে সাহসটা পেলেন? দেখুন, আমরা যখন আমার চারপাশে আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার ঘরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবি থাকতো। বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন করে যে বসে একটা ছবি, এই ছবিগুলো দেখে দেখে আমরা বুঝতাম যে আসলে তো ছোট মানুষ। এর পরবর্তী সময় আমার বাবার মুখে, মায়ের মুখে সব সময় শুনতাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আছে, ছোট মানুষ শুনে শুনে বড় হয়েছে ভালো কাজগুলো। এবং অনেক সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী ছিলেন, ওনার প্রশংসা সব মানুষই করতো এবং অনেক সময় সামটাইমস আমার নানা বাড়িতে গেলে আমার আম্মুকে সবাই খালেদা জিয়া বলেই সম্বোধন করতো, আমার মাকে। তো ওনার প্রতি জানার আগ্রহ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে জানার আগ্রহ থেকে এই দলের প্রতি এবং আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বাবাদের মুখে এই দলের প্রশংসা শুনতাম। এভাবেই আমার রাজনীতিতে চলে আসা এবং এই দলের প্রতি ভালোবাসা জন্মানো। এবং আমি যখন কলেজে ভর্তি হই তখন আমাদের কলেজে একটু রাজনীতি মুক্ত ছিল ক্যাম্পাসটা, কিন্তু তবুও সেখানে আমাদের রাজনৈতিক চর্চা করার জন্য ছাত্রদলের যে নেতৃবৃন্দ তারা মাঝে মাঝে আসতেন এবং সেখানে দেখতাম সুন্দর সুন্দর কথা বলতো। তো আমরা এই কথাগুলো ধারণ করতাম এবং পরবর্তীতে যখন একটা সময় দেখা যায় কমিটির একটা ব্যাপার থাকে, সেই স্ট্রাকচারের ব্যাপার থাকে, তখন স্ট্রাকচারের জন্য দেখা যাচ্ছে হওয়ার জন্য, নেতৃত্ব পাওয়ার জন্য, তখন তো নেতৃত্বের মর্মটা অত গভীরভাবে বুঝতে পারিনি, বাট মনে হচ্ছিল যে যদি দায়িত্ব পাওয়া যায় তাহলে অনেক কিছু করা যায়, এটা সিনিয়রদের দায়িত্ব দেখে বুঝতাম। পরবর্তীতে কলেজ এভাবে পার হয়ে গেছে। আমাদের
কলেজে কখনো কোনো কমিটি হয়নি, বাট ছাত্রদলের বিভিন্ন প্রোগ্রাম হতো, সেগুলোতে আমরা অংশগ্রহণ করতাম। পরবর্তীতে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আপনার 111 হয়েছে, আপনি জানেন, একটা প্রতিকূল পরিস্থিতি, এবং বাংলাদেশের রাজনীতিতে সেই সময়টা যখন আমরা দেখি, তখন দেখি যে রাজনীতিবিদদের আসলে রাজনীতি করার যেই অনুপ্রেরণা, সেটাই কিন্তু তখনকার সরকার ধ্বংস করে দিয়েছিল। এবং এর পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে যখন মানে আমি একটা বছর আমি একটা ইউনিভার্সিটিতে ছিলাম, পরবর্তী আবার আমার ইউনিভার্সিটিতে আসছি। 8 সেশনে যখন আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ক্লাস শুরু করি, তখন কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, তখন চরম প্রতিকূলতা। এই প্রতিকূল পরিবেশে আপনি তো সরকার দলের ছাত্র সংগঠনে যুক্ত হতে পারতেন, আপনি কেন ছাত্র দলের সাথেই থাকলেন? সেটাই, যে ছোটবেলা থেকে দেখে দেখে আসছি, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মহত্ব, গাম্ভীর্য এবং ওনাদের যে মর্যাদা, এই মর্যাদা দেখেছি যে মানে মানুষের মুখে মুখে। তো এবং যেই তখনকার 2009 সালে যখন ক্ষমতায় আসার পরবর্তীতে আমরা বিশ্ববিদ্যালয়ের মাত্র নবীন শিক্ষার্থী, আমরা কিন্তু ছাত্রদল খুঁজে বের করেছি। ছাত্রদল আমাদেরকে খুঁজে বের করতে হয় না, কারা ছাত্র রাজনীতিতে আছে আমার ক্যাম্পাসে। এবং আমার সাথে তখন আমার এলাকারই আমার উপজেলার ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন শফিউল বারী বাবু ভাই। আমরা কিছু বন্ধু বান্ধব ওনার সাথে দেখা করি। পরবর্তীতে উনি বলে, তোমরা তোমাদের ক্যাম্পাসে রাজনৈতিক চর্চা করো, এখন তোমার গভর্নমেন্ট আমাদের নেই, তবুও কিন্তু তোমরা যদি করতে পারো তাহলে আমাদের কর্মী সংখ্যা বৃদ্ধি পাবে। আর আমরা একদমই ফ্রেশ ফার্স্ট ইয়ার এভাবে বিশ্ববিদ্যালয়ে রাজনীতি শুরু করি। আসলে তখন তো বিরোধী দল হিসেবে আমাদের কথা বলার স্বাধীনতা ছিল। মোটামুটি 12 সাল পর্যন্ত দেখতাম যে বিরোধী দলের একটা গুরুত্ব ছিল। এরপর 13 সাল থেকে হঠাৎ করে আপনার ওই যে তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল হলো, তখন সরকার কিন্তু নিশ্চিত হয়ে গেছে যে সে ফ্যাসিস্ট হবে। এইভাবে কিন্তু প্রতিকূলতার মাঝে অনেকবার মাইর খেয়েছে। ছাত্রদল শুনেছে, ছাত্রলীগ মাইর দিয়েছে। ছাত্রদল শুনেছে, ছাত্রলীগ এসে ক্লাস করতে দেয় না, এবং বিনা কারণে খেলার মাঠে মানে আমরা হয়ে গেছি যে অন্য গ্রহের প্রাণী, যে ছাত্রদল করছি অন্য গ্রহের প্রাণী হিসেবে তারা আমাদেরকে ট্রিট করতো, যে বিরোধী দলের কর্মী, বিরোধী দলের রাজনীতি করে, ওকে খেলায় নেওয়া হবে না। এভাবে খেলার মাঠে ভালো খেলছি, ভালো খেলছে তো কি হচ্ছে, ওকে খেলায় নেওয়া হবে না। এরকম করে আমাকে অনেকবার আমার সবচেয়ে স্মৃতি আসে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুপখোলা মাঠে ছাত্রলীগের ছেলেপেলেরা যখন আমি একটা টুর্নামেন্ট হচ্ছিল, ওই টুর্নামেন্টে খেলার মাঝখানে কিন্তু আমি ছাত্রদল করি, এই কারণে কিন্তু আমাকে নির্মমভাবে তারা আমার এখানে কোপ মেরেছে, এখনো দাগ আছে। মানে আমাকে আঘাত করেছে 2012 সালের দিকে। 2012 সালের দিকে এখানে একটা টুর্নামেন্টের সময় আমি ছাত্রদল করি, এই অপরাধ, শুধু এই অপরাধে আমি ওই যে একটু আসে না, আমরা তো ছোট বলেছি না যে লিড নেতৃত্বের একটা ব্যাপার থাকে, ওই যে নেতৃত্ব বা ক্যাপ্টেন হিসেবে ছিলাম, ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করতে গিয়েছি, একটু কথা বলতে হয়েছে, অন্যায়ের প্রতিবাদ করতে হয়েছে। এই অন্যায়ের প্রতিবাদ করছে, ওরা মৌমাছির জাকের মতো আমার উপর আক্রমণ করেছে, এখানে কোপ দিয়েছে, এখনো দাগ আছে। এরকম অসংখ্যবার তাদের নির্যাতনের শিকার হয়েছি। ছোট ছোট ইস্যুতে তারা আমাদের গায়ে হাত দিত। এইভাবেই তারা কিন্তু ফ্যাসিবাদ হয়ে উঠেছিল, এবং আমরা প্রতিবাদ করতে গেলে তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আমাদেরকে মামলা হামলায় নিয়ে যেত। এই যে এত নির্যাতনের শিকার হচ্ছে, পরিবার থেকে কখনো বলেছে এই পথ ছাড়ো আর না? আমার পরিবার আমার জীবনের শ্রেষ্ঠ মানে ব্যাকআপ। আমার পরিবার যখন আমি বলেছি যে আমার একাডেমিকভাবে আমাকে বলতো যে তুমি পড়াশোনা ভালো করে করো, একাডেমিক রেজাল্ট যদি তুমি কন্ডিশন দিত, একাডেমিক রেজাল্ট ভালো করলে তোমাকে তোমার যা ইচ্ছে স্বাধীনভাবে চলতে দেওয়া হবে, ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দেওয়া হবে। তো আমার পরিবার সবসময় আমাকে ব্যাকআপ দিয়ে গেছেন। কখনো আমি যদি বললাম যে আমি পলিটিক্স করবো, কোনোদিন, এবং আমার বাবা তো স্বপ্ন দেখতেন যে আমার ছেলে একদিন নেতা হবে, এরকম কিন্তু আমার বাবা তার বন্ধু মহলে বলতো, এবং সার্বিক জায়গায় যখনই আমার বাবার আলোচনা হতো যে আমার ছেলেটা ইনশাল্লাহ রাজনীতি করছে, সে একদিন অনেক বড় নেতা হবে। এই যে বাবার উৎসাহ উদ্দীপনা, আজকে বাবা নেই, কিন্তু এই যে উৎসাহ উদ্দীপনা ছিল যে আম্মুর সাথে, যেমন আম্মু একটু শাসন করতো আব্বুর চেয়ে বেশি, তো দেখা যাচ্ছে মা যখন শাসন করে তখন কিন্তু আব্বু আম্মুকে বোঝাতো, দেখো ও তো একাডেমিকে ভালো রেজাল্ট করছে। এবং যখন দেখা যাচ্ছে যে ওই যে ছাত্রলীগ মার দিত, তখন 5-6 দিন 7 দিন বলতাম যে অ্যাসাইনমেন্টের কাজ করছি, প্রেজেন্টেশন কাজ করছি, ভাষায় আসতাম না, তখন কিন্তু বিশ্বাস করতো। মানে ফ্যামিলিতে খুব ট্রান্সপারেন্ট ছিলাম অ্যানি ইস্যুতে, তখন ফ্যামিলি খুব ট্রাস্ট করতো যে না, সে তো কোনো অন্যায় করছে না। এবং কখনো কোনো দিন আল্লাহর রহমতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পতাকা তলে কখনো সিগারেটটাও আমরা মুখে নেইনি। এভাবে পরিবার খুব বেশি বিশ্বাস করতো, এবং এই প্রতিকূলতার মাঝে সবসময় আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট দিয়ে গেছে। আমার আব্বু
আমার আম্মু এবং আমার পরবর্তী আমার যিনি বড় ভাই, উনি বড় ভাই তো পুরোটা আব্বু চলে যাওয়ার পরে পৃথিবী ছেড়ে একদম বাবার যেই ভূমিকা সেই ভূমিকার চেয়েও বেশি দায়িত্ব পালন করেছে এবং সবচেয়ে বেশি ক্রাইসিস মোমেন্টগুলোতে সাহস জুগিয়েছে। তো পরিবার আমার পাশে ছিল, আমার ছোট ভাই বোনও কিন্তু আমি রাজনীতি করে দেখে আমাকে কিন্তু তারা সবসময় অন্য চোখে দেখে, যে একটু সহানুভূতি ভালোবাসা, যে ভাইয়া এত কষ্ট করে এত সংগ্রাম করে এত নির্যাতন হয়, এভাবে কিন্তু বাবা মা ভাই বোন সবাই সাপোর্ট দিয়ে গেছেন। কখনো তারা এত দুঃসময়ে কখনো হতাশ হননি, তখন তারা ওনারাই বলতো আমাকে যে মানে এত অন্ধকার, অন্ধকারের পর আলো আসবে ইনশাল্লাহ, এভাবে আমাকে সাপোর্ট দিয়ে গেছে। সকল ধরনের সাপোর্ট, মানসিক, ফাইন্যান্সিয়াল, অর্থনৈতিক সকল ধরনের সাপোর্ট আমাদেরকে দিয়েছিল। একসময় সমাজে কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যখন কোনো স্বপ্ন ছিল না যে এত বছর শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে দাঁড়িয়ে আছে কি হবে, তখন কিন্তু সমাজে আমাদের অনেক সময় সম্মানের ঘাটতি দেখা দেয়, কিন্তু আমাদের পরিবার আমাকে সাপোর্ট দিয়ে সেই সম্মানটা সেই মর্যাদাটা অক্ষুণ্ণ রাখতো, যে আমার ছেলে তো মন্দ কিছু করছে না, দেশের সাথে কাজ করছে, মানুষের স্বার্থে কথা বলছে, শিক্ষার্থীদের জন্য কাজ করছে, বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতি করছে, এইভাবে কিন্তু পরিবার সাপোর্ট দিয়ে যেত। এই সাহস কিন্তু আসলে কখনোই দূরে সরে যায়নি, এখনো সাপোর্ট দিয়ে যাচ্ছে মানসিকভাবে, এখনো সকলভাবে, অর্থনৈতিকভাবে এখনো সাপোর্ট দিয়ে যাচ্ছে। আপনি 2015 সালে গুলিবিদ্ধ হন, এরপর আপনাকে মেরে 4তলা ছাদ থেকে ফেলে দেওয়া হয়। তখন কি মনে হয়েছিল যে ওই মুহূর্তে কি মনে হয়েছিল যে সব শেষ? অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটেছে 2015 সালের 14ই ফেব্রুয়ারি। মানুষ যখন ভালোবাসা দিবস পালন করে তখন আমরা মৃত্যু পতাকায় দাঁড়িয়ে স্লোগানে ফ্যাসিবাদ সরকার শেখ হাসিনা বিরোধী স্লোগান দিয়ে আমরা রাজপথে ছিলাম, এবং সেটা ছিল অবরোধের দিন। আপনার 2015 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 5 জানুয়ারি নির্বাচনকে বয়কট করার জন্য এবং গণতন্ত্র হত্যা দিবস আখ্যায়িত করে যেই কর্মসূচি দিয়েছিল, সেই কর্মসূচিতে বাধা দেওয়ার প্রেক্ষিতে আমাদের দল অবরোধ ঘোষণা করেছিল। আমরা দীর্ঘদিন অবরোধ করেছিলাম এবং একটা সময় ফেব্রুয়ারি মাস যখন অবরোধ হচ্ছে তখন 14ই ফেব্রুয়ারি আমার দিনটার মনে আছে, আমরা সকাল 8:30টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল একটা বড় মিছিল করেছিলাম এবং সেখানে আমরা প্রতিরোধ করার জন্য আমরা প্রস্তুত ছিলাম যে আমাদের রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আমাদের উপর নির্বিচারে গুলি করে। তখন আমাদের অনেক ছাত্রদলের নেতাকে কিন্তু আপনার ক্রসফায়ার দেওয়া হতো। তো আমরা মিছিল করেছিলাম, মিছিল করার পরে আমি মিছিল থেকে গ্রেপ্তার হই। এক পর্যায়ে মিছিল করার গ্রেপ্তার হয়ে আমার সাথে আমার আরেকজন সহযোদ্ধা গ্রেপ্তার হয়। এক পর্যায়ে আমরা চেষ্টা করি যে সামনে ফাইনাল পরীক্ষা, তখন কিন্তু আমার পরীক্ষার সামনে ফাইনাল পরীক্ষা, তাহলে তো পরীক্ষার জন্য পালাতে হবে। তো আমরা পালানোর যে কৌশল বুঝতেই পারছেন, পুলিশের সাথে আমাদের একটা দস্তাদস্তি হয়েছিল। আমরা ধরে মানে গাড়ি থেকে নেমে লাফ দিয়েছিলাম, লাফ দিয়ে দৌড়তে পুরান ঢাকার অলিগলি, তো আপনি জানেন একটু খুব মানে জীর্ণশীর্ণ অবস্থায় থাকে, একদম ছোট ছোট চিপাগলি। একটা বাসায় উঠে গিয়েছিলাম 4তলা ছাদে। ওখানে যাওয়ার পরে আমার পেছনে পুলিশ ছিল, পুলিশ আমাকে দৌড়ে ওখানে নিয়েছিল। নেওয়ার পরে যখন ছাদ, এই পাশে টিন শেড, এই পাশে হচ্ছে চিকন রাস্তা, ওই পাশে বিল্ডিং, হ্যাঁ 6তলা মেবি, আর এই পাশে হচ্ছে খালি ছিল। তো খালিতে পড়ে গেলে নিশ্চিত মৃত্যু, ব্রেন তখন কাজ করছিল না, এবং পুলিশও এসে দরজা ভেঙে, আমি আবার ছাদের দরজাটা থাকে না, এটা বন্ধ করে দিয়েছিলাম। এরপর পুলিশ কি করেছে, পুলিশ আমাকে গুলি তাক করেছে। তখন তো গুলি করলে তো নিশ্চিত মৃত্যু জেনে দৌড় দিয়ে টিন শেডের উপর লাফ দিয়েছিলাম এবং পুলিশ গুলি করেছে, এবং আমার ডান পা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এবং 3 ভাঙা দিয়েছে আমার একদম নিচের। এখনো দেখবেন এটা এখনো ফুলা, অনেক সময় হাঁটতে কষ্ট হয়, এবং বিশেষ করে অনেক সময় এখনো এই ব্যথা যন্ত্রণা সহ্য করতে হয়, শিন ব্যথা করে। আপনার ডক্টর যারা আছে তারা বলছে এটা তোমাকে সারা জীবনই ভোগাবে, সাফার করতে হবে। এবং ব্লিডিং ছিল প্রচুর পরিমাণে। টিন শেডে পড়ে কিন্তু একটা পরিবারের মধ্যে পড়েছি, সেখানে তার বাচ্চাকে নিয়ে মেবি সেই স্কুলে যাচ্ছিল। এই রক্ত ঝরছে, পা ভেঙে গেছে, গড়া হামাগুড়ি দিয়ে একটা বাসার নিচে আমি আশ্রয় গ্রহণ করেছিলাম। আমার এতটুকু মনে পড়ে, এরপর আমি অজ্ঞান হয়ে গেছি। বাসার নিচে মিনস হচ্ছে একটা মেবি ছোট্ট রুম, এই রুমের খাটের নিচে আমি লুকিয়ে গেছিলাম। তখন ওই যে আপনার সিঙ্গেল যে খাটগুলো, খাটের নিচে লুকিয়ে গেছিলাম। পুলিশ এসে তন্ন করে খুঁজেছিল, আমাকে পাইনি। এরপরে আমি যখন হুঁশ এসেছিলাম মেবি 2 আওয়ার্স লেটার, এবং আমার 2টা ফোন ছিল, একটা ছোট ফোন আর একটা তখন অ্যান্ড্রয়েড নতুন বের হয়েছিল স্যামসাং। একটা ফোন হারাই গেছে, ছোট ফোনটা ছিল, স্যামসাং ফোনটা হারিয়ে গেছে। ওটার পরে আমি আমার বড় ভাই যারা আমার সহযোদ্ধা, ওনাদেরকে ফোন দিয়ে জানালাম যে আমি তো এরকম। তারা আমাকে খুঁজছিল যে পুলিশ
গ্রেপ্তার করেছে, থানায় নেই কেন, তারা থানায় খুঁজছে। পরবর্তী সময়ে আমাকে যখন উঠাই তখন আমার আবার মানে একটা পরিবার, আমার এখনো মনে আছে, কল মিস্ত্রি, তারা কিন্তু আমার এই এই পুরো রান থেকে পায়ের পাতা পর্যন্ত যত জায়গায় ভাঙছে, তারা ওই বরফ, তাদের ফ্রিজ ছিল না, তারা কিন্তু ওই আপনার বাহিরে গিয়ে ফ্রিজ থেকে দুধের যে ইয়েটা থাকে এটা বরফ হয়ে থাকে। আমার এখনো মনে আছে ওরা ওখানে শুধু ডালছে। আমার একটু একটু স্মরণে ছিল, একটু একটু সেন্স ছিল। পরে একটা সময় মেবি 11টা কি 12টার দিকে আমার সহযোদ্ধারা দুই একজন এলাকার লোকজন আসছে, এসে আমাকে রিক্সা টলিতে করে মৃত হিসেবে ওই এলাকা থেকে বের করার জন্য মৃত হিসেবে ডেকে নিয়ে গেছে। নিয়ে প্রথম হসপিটালে নেওয়ার পরও পুলিশ আসছে, দ্বিতীয় হসপিটালে নেওয়ার পরও পুলিশ আসছে, তৃতীয় হসপিটাল ইসলাম ব্যাংক সেন্ট্রাল হসপিটাল শাহজাহানপুর, সেখানে আমাকে ডক্টরের কাছে নিয়ে আসছে। তখন তারা আমার পায়ের মধ্যে ব্যান্ডেজ করে দিয়েছে এবং পা যেগুলো যেগুলো বাগছে ফুলে এমন একটা অবস্থা হয়েছে যে অপারেশন করার মতো ছিল না। পরবর্তীতে আমাকে লুকায় রাখতে হবে একটা জায়গায়। তখন আমাকে হসপিটালে না নিয়ে আমার একটা রিলেটিভের বাসায় লুকিয়ে রাখছে। একদিন ডক্টর ওভার দ্য ফোনে ট্রিটমেন্ট নিয়েছিল, পরে অপারেশন হয়েছিল। এবং যেদিন প্রথম অপারেশন হয়, ট্রুলি স্পিকিং, আমি যন্ত্রণায় বলেছিলাম, ইয়া আল্লাহ, আমার শত্রুপক্ষ এই শেখ হাসিনা আমাদেরকে গুলি করিয়েছে, এই শেখ হাসিনা আমাদেরকে এই তো অত্যাচার নির্মূল করেছে, তাও সেও যেন এই কষ্ট না পায়। এভাবে তখন এতটা যন্ত্রণা, এতটা কষ্ট, এতটা বেদনা। এবং অপারেশনের পরে যখন আপনার অ্যানেস্থেসিয়ার এটা চলে গেছে, কি যে কষ্ট ছিল। এবং মনে করেছি যে আল্লাহ, আমি যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে আমি কখনো কোনো মানুষকে কখনো এইভাবে কষ্ট দেব না। এই যে নির্মমতা, এটা ফেস করেছি। পরে 6 দিন পরে আবারও অপারেশন হয়েছে। এভাবে 3 টাইমস অপারেশন হয়েছে। এবং আমার পা কিন্তু ফেলে দিতে হতো যদি আমি তখন অন্য কোনো হসপিটালে ভর্তি হতাম। পরিবারের কল্যাণে এবং দলের সমর্থনে তখন আমাকে ট্রমা সেন্টারে আমার ট্রিটমেন্ট করা হয়েছিল, খুবই গোপনীয়তার সাথে, যেখানে কেউ যেন জানতে না পারে। এভাবে 2015 সালে আমি প্রায় 1 মাস 28 দিন হসপিটালে ছিলাম। এবং আমার পরিবার মনে করেছিল যে আমি হয়তো পঙ্গু হয়ে যাবে। মানে একটা আমি সন্তান, আমার মা তো সকাল বিকাল সারাক্ষণ এসে বসে থাকতো, আমার বাবাও, মানে সবাই আমার ছেলেটা পঙ্গু হয়ে যায়, মানে একটা রিস্ক ছিল যে পঙ্গু হয়ে যেতে পারি। এই রিক্সরও 1 মাস 28 দিন যখন হসপিটালে ছিলাম, ট্রিটমেন্ট নিয়েছি, ওই ওই অনুভূতিটা, ওই স্মৃতিটা আসলে দুঃসহ। পরে যখন 1 মাস 28 দিন পরে হসপিটাল থেকে বাসায় গিয়েছি, তারপরে 9 মাস বাসায় রেস্ট করতে হয়েছে। এর ফাঁকে হসপিটালে আনা নেওয়া হয়েছিল। তো এইভাবে একটা মানে 2015 সালে জীবনের সবচেয়ে কষ্টের সময়টুকু পার করেছি। যে মৃত্যুর পর থেকে ফিরে এসে আর যে অভিজ্ঞতা, এই যে আপনি মৃত্যুর কাছ থেকে ফিরে আসতেন, আপনার ভেতরের মানুষটা কতটা বদলেছে? আমি সেটাই বলছি যে আমি সব সময় এটাকে আমার মনে হতো যে আল্লাহ আমাকে মৃত্যুর পর থেকে ফিরিয়ে এনেছে, নিশ্চয়ই দেশের কল্যাণে, মানুষের কল্যাণে হয়তো আমাকে নিবেদিত করেছে এবং উৎসর্গ করেছে। আল্লাহ রব্বুল আলামিনের কৃতজ্ঞতা শেষ করা যাবে না, কারণ আমি একদম নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরে এসেছি। আমার ভেতরের মানুষ সবসময় আমাকে, মানে যেটা আমার মন বলতো যে ইনশাআল্লাহ এই দেশ একদিন ফ্যাসিবাদ মুক্ত হবে, এদেশের মানুষ একদিন কথা বলার স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা এবং যে যত ধরনের স্বাধীনতা প্রয়োজন, একটা মূল মানবিক চাহিদার যে স্বাধীনতা, সবকিছুই ফিরে পাবে বলে আমার ভিতরটা সবসময় আমাকে বেশি শক্তিশালী করে দিত। আমার যে স্ট্রেংথ ছিল, সেই স্ট্রেংথটাকে আরো স্ট্রেংথেন করে দিত যে আমি তো ফেস করে ফেলেছি সবচেয়ে কষ্টের। আপনি যে স্বাধীনতার কথা বলছেন, এই স্বাধীনতা কি মানুষ আসলে ফিরে পেয়েছে? আমরা অ্যাটলিস্ট ভোটাধিকারের যে স্বাধীনতা, সেটা ফিরে পেয়েছে। এবং পরবর্তীতে আপনি সরকার, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে বিএনপি কিন্তু চমৎকার উদ্যোগ গ্রহণ করেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী উনি ওনার ইস্তেহার ধরে কিন্তু কাজ করছে। এবং আপনি দেখুন, সাধারণ মানুষ যদি কোনো কথা বলে সেটাকে উনি গুরুত্ব দিচ্ছে, শুনছে। এই যে শোনার যেই রাষ্ট্র পরিচালক যিনি প্রধানমন্ত্রী, এই যে জনগণের কথা, জনগণের সাথে মিশে জনগণের কথা শোনা, এই শোনা তো কখনো বাংলাদেশে বিগত দিনে ফ্যাসিবাদের সময় হয়নি। এবং এই যে একটা পরিবর্তন, এই পরিবর্তন আমার মনে হচ্ছে ইনশাআল্লাহ আমরা 1971 সালে 16 ডিসেম্বরে যে বিজয় অর্জন করেছি, সেটাকে ধরে রেখে, সেটাকে ধারণ লালন পালন করে বর্তমান সরকার সামনের দিকে অবশ্যই মানুষের সকল স্বাধীনতা। কিন্তু আপনি দেখেন যে বর্তমান যে ক্রাইসিস জ্বালানি তেলের, এটাকে সরকার সঠিকভাবে মোকাবেলা করতে পারছে? দেখুন, বলা হচ্ছে যে তেলের সংকট নেই, কিন্তু আপনি নিজেই দেখবেন যে পাম্পগুলোতে সিরিয়াল তেল পাচ্ছে না, ঘন্টার পর ঘন্টা সারা রাত জেগে আছে গাড়ি নিয়ে।
দেখুন, জ্বালানি প্রবলেমটা বৈশ্বিক প্রবলেম। আপনি দেখেন ফিলিপাইনে কিন্তু বৈশ্বিক প্রবলেম, কিন্তু বলা হচ্ছে সংকট নেই, তারপরে তেল পাচ্ছে না। না, বলা হচ্ছে সংকট না। আপনি একটা জিনিস চিন্তা করেন, আমরা একটা মেল প্র্যাকটিসের মধ্যে ছিলাম দীর্ঘ ফ্যাসিবাদের দিয়ে আমলে। আমার একটা পুঁজির একটা লক্ষ্য থাকে। আমি আজকে একটু আগে দেখেছি এক মানুষ তার মানে তেলের 3 দাগ তেল আছে, সে তবুও তেল নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। এই যে স্টক করার যে প্রবণতা, যে টেন্ডেন্সি, এই টেন্ডেন্সি কিন্তু আমাদের ভিতর থেকে যদি আমরা জাগ্রত না হয়, না আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু নেব। আপনার ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মধ্যে একটা রিলেশন থাকতে হবে। এবং আপনি চিন্তা করেন, যখন দেখছে যে তেল ভবিষ্যতে নাও পেতে পারে, তখন কিন্তু সে কি করতে স্টক করার পরিকল্পনা করতেছে, যেখান থেকে দাঁড়িয়ে তেল নিচ্ছে, পরে এক জায়গায় স্টক করছে। আপনি রংপুরের ওইদিকে আমরা দেখেছি যে একজন মোটরসাইকেলের মধ্যে একজন লোক প্রায় 20 লিটার তেলের মতো পেট্রোল নিয়ে স্টক করার জন্য নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এইভাবে কিন্তু আমাদের যেই মেল প্র্যাকটিসের কারণে আমাদের মানুষদের ভিতরে যে প্রবণতা সৃষ্টি হয়েছে, এই প্রবণতা যদি সরকার যদি যথোপযুক্তভাবে স্টেপ না গ্রহণ করে, যে লিমিটেড না করে দেয়, তাহলে কিন্তু খুব দ্রুত জ্বালানি ফুরিয়ে যাবে। আর এটার ইম্প্যাক্ট কিন্তু পুরো বাংলাদেশের অর্থনীতি সহ সব জায়গায় পড়বে। আমি আজকে কথা বলছি, তখন এই কথাও কিন্তু আমরা বলতে পারবো না। সুতরাং গভর্নমেন্টের চিন্তা, যে ডেলিভারেড প্ল্যানিং, এই প্ল্যানিংটাকে আপনাকে নিশ্চিতভাবে বলতে হবে যে সরকার যেই পন্থায় আছে সেই পন্থায় আগাতে হবে, এবং চেষ্টা করছে বিভিন্ন মাধ্যমে জ্বালানি নিয়ে আসার জন্য কিন্তু পদক্ষেপ গ্রহণ করেছে, এবং সেটা আসছে। তো সুতরাং আমি মনে করছি যে এই ক্রাইসিসটা অবশ্যই সমাধানযোগ্য, যদি আপনি যেই মেল প্র্যাকটিসের মধ্যে ছিলাম সেটা থেকে বেরিয়ে এসে যদি আমরা আমাদের যে কনজামশন, যেটা প্রকৃতভাবে আমার নিড, আমার ডিমান্ড, সেটা যদি আমি পাই, তাহলে এত ক্রাইসিস হবে না। আর এই বৈশ্বিক ক্রাইসিসে যে গভর্নমেন্ট এখন পর্যন্ত জ্বালানি তেল নিয়ে সাপ্লাই দিতে পারছে, ডিপোগুলোতে দিতে পারছে, সেটা আমরা অবশ্যই সরকারকে ধন্যবাদ জানানো উচিত, এবং ধন্যবাদ জানাই। আমরা আবার একটু আপনার সংগ্রামী জীবনে ফেরত যেতে চাই। আপনার 3টা ঈদ জেলে কেটেছে, জেলে আসলে ঈদগুলো কেমন কাটে? আসলে জেলের ঈদগুলো তো অত্যন্ত শূন্যতায়, যেখানে পরিবার থাকে না, আত্মীয় স্বজন থাকে না, বন্ধু বান্ধব থাকে না। ঈদের আগের দিন রাতে বিশেষ করে মানে পুরো রাতে চোখের পানি পড়ে যে কি এমন অন্যায় করেছি, আমাদেরকে কারা অন্তরীণ থাকতে হচ্ছে, কি দোষ ছিল। আমরা তো রাষ্ট্রের কথা বলছি, মানুষের কথা বলছি, আমরা তো গণতন্ত্রের কথা বলছি। আমাদের সংগ্রামটা তো ছিল গণতন্ত্রের, ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার। আমাদের সংগ্রামটা ছিল ফ্যাসিবাদ বিরোধী একটা শক্তির বিরুদ্ধে লড়াই করা। তো আমরা যখন ঈদের আগের দিন বিশেষ করে অত্যন্ত কষ্ট হতো যে ঈদের দিন অ্যাটলিস্ট মানে যত বড়ই হই না কেন, মা বাবার কাছে তো সন্তান ছোটই, যে মাকে সালাম দিয়ে ঈদের নামাজ পড়তে যাব, আর এসে মায়ের হাতের খাবার খাবো। এই ফিলিংসটা তো ঈদের দিন যখন, আপনি একটা জিনিস মনে রাখবেন, শুধু আমি না, আমার অসংখ্য সহযোদ্ধা মানে অনেকগুলো ঈদ, রমজানের ঈদ, কুরবানির ঈদ কিন্তু কারাগারে কাটিয়েছে। এবং আমি যে ঈদগুলো কাটিয়েছি সেই ঈদগুলোর তো বিষণ্ণতা চারোদিকে, যার দিকে তাকে প্রতিটি কার অন্তরীণ মানুষের কষ্ট, বেদনা, হাহাকার, আপনি সেখানে নিজে না থাকলে কখন আপনি উপলব্ধি করতে পারবেন না। অত্যন্ত বেদনার আসলে খুশি বলে ছিল না, সেখানে ছিল বেদনাদায়ক হাসি, যে হাসিতে দেখা যাচ্ছে যে বিষণ্ণতা আর কষ্টে ভরা, এবং নিজের সাথে নিজের একটা সংগ্রাম, যে সংগ্রামে অনেক সময় ব্রেন স্টর্মিং হয়ে সিকও হয়ে যাওয়া লাগতো। এবং এই ঈদগুলো আসলে কেমন কেটেছে, কত কষ্টে কেটেছে, কত বেদনায় কেটেছে, কারা অন্তরীণ থাকা অবস্থায় ঈদ, সেটা আপনাকে আসলে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। তবুও বলছি, এরকম যেন কখনো কোনো মানুষের না ঘটে, যারা রাষ্ট্রের কথা বলতে গিয়ে, মানুষের কথা বলতে গিয়ে কারাগারে থেকে এরকম ধর্মীয় উৎসব পালন করতে যেন কারো না হয়, আমরা সেই প্রত্যাশা করি। আপনি 2021 সালে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক হন এবং 2024 সালে ভাইস প্রেসিডেন্ট হন। এবার আপনি সভাপতি প্রার্থী। এই যে আপনার এত ত্যাগ, অনেকেই বলে থাকে, আপনার হেটার্সরা বলি বা আপনার প্রতিদ্বন্দ্বী যারা আছে, আপনার এই ত্যাগ, এটাই নাকি আপনার রাজনৈতিক পুঁজি, এবং আপনি সংগ্রামের গল্প বিক্রি করেন এবং সেটা বিক্রি করে আপনি সভাপতি হতে চান। হ্যাঁ, আমার তো আর কোনো পুঁজি নেই। আমি দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করেছি, আমার তো এর চেয়ে বেশি কোনো পুঁজি আমার নেই। আমার পুঁজি আছে ত্যাগ, আমার পুঁজি আছে সংগ্রাম, আমার পুঁজি আছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করা এবং সর্বশেষ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা। এর বাইরে তো আর কোনো পুঁজি আমার নেই। তো সুতরাং আমি এটা যদি হেটার্সরা বলে বা যেই বলুক না কেন, তাতে ইট ইজ নান অফ মাই কনসার্ন যে কারা কি বলেছে, বাট আমি আমার লক্ষ্য স্থির করেছি, এই লক্ষ্য আমাকে যেতে হবে, সেই জায়গায়
জায়গায় ওই স্থির লক্ষ্যে আমাকে পৌঁছানোর জন্য যতটা ইফোর্ট দেওয়া দরকার এবং ইফেক্টিভ ইফোর্ট দেওয়ার সর্বোচ্চ কাজ আমি করছি। সুতরাং হেটার্সদের কথায় আমি কান দিচ্ছি না, আমি আমার কাজ নিয়েই ব্যস্ত। সভাপতি হিসেবে আপনি কতটা যোগ্য? ডেফিনেটলি আমি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, এটা একটা গৌরবের সংগঠন, এটা অনেক মর্যাদাপূর্ণ সংগঠন। এই সংগঠনের যে সভাপতি হতে পারা অত্যন্ত গর্বের বিষয়। আল্লাহ যদি আমাকে কবুল করেন, 99% আমার শ্রম, মেধা, ঘাম আছে এবং ভিন্ন ভিন্ন উপায়ে ভিন্ন ভিন্ন মাধ্যমে রাজনীতিতে যেই পরিবর্তন, ছাত্র রাজনীতিতে যেই পরিবর্তন, সেই পরিবর্তন দিতে পেরে এবং সেই পরিবর্তনের একজন কাণ্ডারি হওয়ার জন্য আমার যতটুকু কাজ করে, যতটুকু যোগ্যতা সামর্থ্য আছে, আই থিঙ্ক আমি ক্যাপাবল এবং আমি নিজেকে যোগ্য মনে করছি। শুধু আমি না, আমার সাথে যারা এই মুহূর্তে প্রার্থী আছে সবাই স্ব স্ব জায়গায় যোগ্য। আর নেতৃত্ব তো গড গিফটেড। অ্যাকচুয়ালি আমি চিন্তা করি যে দোজ হু আর দ্য ডেডিকেটেড, ট্রান্সপারেন্ট, কমিটেড, আই থিঙ্ক দে শুড হ্যাভ ইন লিডারশিপ। সো আমার মনে হচ্ছে যে আই হ্যাভ সাচ এ কোয়ালিটি যে আমি ছাত্রদলের এই গৌরবময় পদে আসীন হওয়া আমার ভিতর থেকে, আমার ইনার সাইড বলছে যে আমি যোগ্য। সেই কারণেই আমি নিজেকে মনে করছি যে আমি যোগ্য এবং এই যোগ্যতা অর্জন করাটাও অনেক গৌরবের। এবার কি সিলেকশনের মাধ্যমে কমিটি হবে নাকি নির্বাচনের মাধ্যমে? আপনারা কোনটা প্রত্যাশা করেন? অ্যাকচুয়ালি আমরা চাচ্ছি যে আমাদের সংগঠন যে সিদ্ধান্ত গ্রহণ করবে আমরা সেই সিদ্ধান্তেই অটুট থাকব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সাংগঠনিক অভিভাবক, বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান, উনি যেই চিন্তা করবেন, যেভাবে উনি কমিটি প্রক্রিয়া গঠন করতে চাইবেন, আমরা সেটাকেই। আপনারা তো গণতন্ত্রের জন্য এতদিন আন্দোলন করেছেন, দলের ভেতরেও গণতন্ত্র থাকা উচিত না? ভোটের মাধ্যমে নির্বাচনটা আমরা তো অবশ্যই চাই সবকিছু ঠিকঠাক করে নিলে। আমাদের তো দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করে আমাদের ভালনারেবল সিচুয়েশন হয়েছে। এখন আমরা একটা সময় আমরা আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম, আমরা সেই আন্দোলনটাকে একটা সময় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছিলাম দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, মানুষকে মুক্ত করার জন্য। এখন আমরা দেশের স্বার্থে, মানুষকে মুক্ত হয়েছে, এখন মানুষের সমৃদ্ধি লাভের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করব এবং গণতান্ত্রিক প্রক্রিয়া অবশ্যই আমাদের ইন্টারনাল থাকা উচিত এবং থাকবে বলে আমরা বিশ্বাস করি এবং এই প্রক্রিয়াতেই আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে, এটাই আমরা প্রত্যাশা করি। আচ্ছা, কত বছর বয়স পর্যন্ত ছাত্রদল করা যায়? ছাত্রদল, আমি যতদিন ছাত্র আছি ততদিন ছাত্রদল করতে আপনি পারবো। কি এখনো ছাত্র? হ্যাঁ, অফকোর্স আমি এখনো ছাত্র। আপনি এখন কি পড়ছেন? আমি এখন মাস্টার্সে পড়াশোনা করছি। এখনো? হ্যাঁ। আপনার 2005 সালে এসএসসি, সেই হিসাবে এখন যারা অনার্স মাস্টার্স, আমার তো কিছু করার নেই যে আমার তো কিছু করার নেই। আমার তো এখন আমি চাইলেও আমার সেই বয়স ফিরে পাবো না। যে বয়সের কথা ছিল যে আমি ভালো পড়াশোনা করব, একটা নির্দিষ্ট সময়ে আমি হয় রাষ্ট্রের জন্য নিজেকে নিবেদিত করে নেতৃত্বে থাকব, অথবা আমি একটা ক্যাডার সার্ভিসে গিয়ে ভালো ভূমিকা পালন করব। আমি তো সেই সময়টুকু তো আমাকে লুকিয়ে থাকতে হয়েছে, কারাগারে থাকতে হয়েছে, আমাকে তখন নিজের গন্তব্যহীন জায়গায় একটা জীবন পার করতে হয়েছে, যে জীবনের কোনো ঠিকানা ছিল না। সুতরাং আমি তো আমার জীবনটাকে ভাবে গড়ে উঠতে পারিনি, একটা ধারাবাহিকতার মধ্যে রাখতে পারিনি। সো আমার যে জীবনটা ধারাবাহিকতার মধ্যে আমি রাখতে পারিনি, সেই জীবন নিয়ে তো আমি ভাবছি না যে এখন আমার বয়স কত সালে এসএসসি দিয়েছি। আমি দিচ্ছি যে আমি এখনো ছাত্র আছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে দেওয়ার জন্য আমার ভিতরে অনেক কিছু আছে। আমি সেই জিনিসগুলো আমার যে লেটেন্ট ট্যালেন্টের মাধ্যমে, সময় উপযোগী, যুগ উপযোগী নেতৃত্বের মাধ্যমে আমি ছাত্রদলকে এখন দিতে পারবো, কারণ আমি সহস্র প্রতিকূলতা মোকাবেলা করে। আপনার যে অভিজ্ঞতা, আপনি ছাত্রদল না করে আপনাদের তো আরো অঙ্গ সংগঠন আছে দলের, আপনারা তো আপনাদের যে বয়স, সেই বয়সে আপনারা সেই সংগঠনগুলোর নেতৃত্বে আপনারা যেতে পারেন। এই যে আপনাদের যে একটা বদনাম, প্রতিবারী কমিটি হয়েছিল, আঙ্কেল বা চাচুরা ছাত্রদল চালায়, এই তকমা থেকে কি আপনারা এই তকমা যারা বেশি সবচেয়ে দেয়, এই তকমা ছাত্র শিবিরের বর্তমান সভাপতির বয়স কত, তার সেশন তো, সে তো আমারও সিনিয়র। তো তারা তো আমরা তো গর্ব সহকারে, আমরা তো ট্রান্সপারেন্ট, আমরা তো সবার সামনে গর্ব সহকারে বলে আমার এসএসসি, আমার সেশন এটা। তারা তো সেশন উল্লেখ করেন, আপনি সার্চ দিয়ে দেখেন তার কোথাও তার সেশন পাবেন কিনা। আমি দায়িত্ব নিয়ে বললাম তার সেশন, তার এসএসসি কেউ জানে না। অন্য দলের সাথে তুলনা না, কেন করবেন? ওরাই তো আমাদেরকে এই কথাগুলো বলে। যেমন আপনি যে কোশ্চেনটা করেছেন যে আমাদের যে সময়টুকু আমরা যে ফাইট করেছি, সংগ্রাম করেছি, অন্য অঙ্গ আমাদের ছাত্র দলের যেই প্রাপ্তি, সেই প্রাপ্তি তো শেষ হয়নি ভাই। আমাদের এই প্রাপ্তির যদি শেষ হয়, আপনাদেরটাই শেষ হয় না। এখন যারা অনার্স পড়ছে বা রানিং মাস্টার্স করছে,
তারা কবে এই নেতৃত্বে আসবে? অবশ্যই আমরা আমাদের কমিটি প্রক্রিয়া দেখা যাচ্ছে যে একটা সময় কমিটি হয়েছে 6 বছর লেগে গেছে নতুন কমিটি দেওয়ার জন্য, কমিটি দিতে পারেনি। আপনি চিন্তা করেন যে 2014 সালের শেষ দিক দিয়ে আমাদের কমিটি হয়েছিল রাজীব ভাই আকরাম ভাইয়ের, সেই কমিটি 19 সালে শেষ হয়েছে। কেন কমিটি প্রক্রিয়া তখন করতে পারেনি? কারণ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের অসংখ্য নেতাকর্মী কারা অন্তরীণ ছিল, নির্দিষ্ট সময় আমাদের কাউন্সিল করতে পারেনি, নির্দিষ্ট সময় আমাদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও কমিটি প্রক্রিয়া করতে পারেনি। সেই যে একটা জট, কিন্তু আপনি এখন যদি মানে এই যে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করে প্রতিকূলতার মাঝে সংগ্রাম করে যদি আপনি তাদেরকে তাদের অভিজ্ঞতা এবং তাদের যে সংগ্রাম, সেই সংগ্রামের প্রাপ্তি না দিয়ে তাদেরকে আপনি বাদ করে দেন, তাহলে তো আপনার সুন্দর জেনারেশন, ধারাবাহিক জেনারেশন তৈরি হবে না। প্রয়োজনে আমরা যারা আছি, আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে আমরা কখন কোথায় আমাদের সেশন চলে গেছে, কখন কিভাবে বয়স চলে গেছে, এইটা তো আমরা হিসাব করছি না। বাট আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে মিশে সাধারণ শিক্ষার্থীদের যে ভাষা, সেই ভাষাকে রপ্ত করে আমরা তাদের কণ্ঠস্বর হয়ে আছি। এবং আমাদের এই অভিজ্ঞতাকে আমরা যদি সেই সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে দিতে পারি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যদি দিতে পারে, তাহলে দেশের কল্যাণে অবশ্যই সাধারণ শিক্ষার্থীরা তাদের লেটেন্ট ট্যালেন্ট বিকশিত করে অবশ্যই দেশের কল্যাণে কাজ করতে পারবে এবং নিজেদের ভূমিকা পালন করতে পারবে। তো আমার প্রশ্নটা ছিল যে আপনারা যদি জায়গাটা না ছাড়েন, তাহলে তো নতুন আপনাদের দলেরই তারাও তো সুযোগটা আসলে পাচ্ছে না, তারাও পিছিয়ে যাচ্ছে। না, আমরা তো জায়গা ধরে রাখবো না, জায়গা ধরে রাখছি না। আমরা চাই যে নির্দিষ্ট সময়ে কমিটি গঠন প্রক্রিয়া যেহেতু ব্যাহত হয়েছিল ফ্যাসিবাদের কারণে, ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা আমাদের দল করতে পারিনি, সেই জায়গায় এখন আমাদের একটা সুন্দর পথ এসেছে। আপনার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আমাদের দল আছে। এখন আমাদের নির্দিষ্ট সময়ে মেয়াদ উত্তীর্ণ হবে, নির্দিষ্ট সময়ে এই যে আপনি যেটা বলছেন অনেকেই, এরাই কিন্তু এক নেতৃত্ব চলে আসবে। আমাদের যারা জুনিয়র আছে, যারা আপকামিং লিডারশিপে আসবে, আমরা আমাদের নেতৃত্বের সময়গুলো শেষ করে ফেলবো, এরপরে ওরা নেতৃত্বে আসবে। যে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে 4-5 বছর লেগে যায়, সেটা তো লাগছে না, তাহলে এই জটও হবে না। সুতরাং আমরা যারা আছি এই বর্তমান সময়ে মানে সহস্র প্রতিকূলতার মাঝে যারা আমরা টিকেছিলাম এবং আমাদের অভিজ্ঞতা এবং দলের প্রতি কমিটমেন্ট এবং রাষ্ট্রের প্রতি যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টে যদি আমরা নেতৃত্ব দিতে পারি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম এবং মেয়াদ উত্তীর্ণ আমাদের যে মেয়াদ থাকবে, এই মেয়াদকালের পরে যদি নতুন কমিটি করে দেওয়া হয়, তাহলে কিন্তু যে আপনার সেশনের যে জট থাকে নেতৃত্বে, সেটা থাকবে না। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে আমাদের নেতৃত্বের যে ধারাবাহিকতা, মেয়াদকালে যে ধারাবাহিকতা, সেটা যদি সাথে সাথেই নতুন কমিটি ফর্ম হয়ে যায়, তাহলে এই জট আর থাকবে না এবং পরবর্তীতে নেতৃত্বের ধারাবাহিকতা চলে আসবে ইনশাল্লাহ। ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে বরাবরই চাঁদাবাজি, দখলদারির অভিযোগ পাওয়া যায়, গণমাধ্যমে খবর আসে। তো এখন বিএনপি ক্ষমতায়, ছাত্র দলের কি এই অভিযোগ মুক্ত হতে পেরেছে বা পারছে কিনা? দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ব্যাপারে আমি বলতে চাই যে আমাদের যে সংগঠন, এই সংগঠনটা 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে আপনি কি কোনো ক্যাম্পাসে কোনো অস্থিতিশীল পরিস্থিতির কথা শুনেছেন? বা কোনো ছাত্র দলের নেতাকর্মী কোথাও গিয়ে জটিলতা সৃষ্টি করেছে, অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে, দেখেছেন কিনা? বা কোনো ক্যাম্পাসে ভিন্ন মতের যে শিক্ষার্থীরা আছে তাদেরকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয়নি, বা এরকম কোনো পরিস্থিতি ক্রিয়েট করেছে কিনা যেই পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কগ্রস্ত হয়? যে ক্যাম্পাসের মধ্যে একটা আগের যেই ছাত্র সংগঠন ছিল ফ্যাসিস্টদের সময়ের, সেই ছাত্র সংগঠন মোটরসাইকেল বহন নিয়ে গিয়ে শিক্ষার্থীদের ভয়ভীতি দেখাতো এবং বড় বড় শোডাউন গিয়ে এবং ক্যান্টিনে গিয়ে যে কালচারটা ছিল, এই কালচারগুলোকে আপনি 12ই ফেব্রুয়ারির পরে কোনোদিন দেখেছেন? বরং আমরা বলতেছি মুক্ত চিন্তার কথা, মুক্ত গণতান্ত্রিক চর্চার কথা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যেই গৌরব এবং সম্মানের জায়গায় ছিল বিগত সময়গুলোতে, এবং সেটা ধারণ এবং লালন এবং পালন করবে। এবং ক্যাম্পাসগুলোতে যেই আপনি বলেছেন টেন্ডারবাজি, চাঁদাবাজি, কোথাও কোনো সম্পৃক্ততা এখন পর্যন্ত আপনি নেই। আপনাকে মনে করতে হবে যে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বিএনপি গ্রহণ করেছে, মর্নিং শোজ দ্য ডে, ছাত্রদল কিন্তু সেটা প্রুফ করেছে যে এখন পর্যন্ত আমরা কিন্তু কোথাও, আমি ব্যক্তি কাজে জিয়াউদ্দিন বাসাত কোনো দপ্তরে যাইনি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো কোনো দপ্তর, এবং খুব এক্সট্রিম ব্যক্তিগত পারিবারিক কাজ হলেও সেটা আমি অ্যাভয়েড করে যাই। কারণ কি, ছাত্রদলকে নিয়ে এরকম বর্তমান সময়ে বট বাহিনী, আপনার একটা নির্দিষ্ট গোষ্ঠী তাদের অনলাইনে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে। আমরা বলছি আমরা মিথ্যা প্রোপাগান্ডা, আমরা সত্যকে প্রতিষ্ঠিত করব। আর সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সাধারণ শিক্ষার্থীদের মাঝে রাজনৈতিক সচেতনতা এবং আমরা আমাদের যে মহত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যেই সম্মান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল
ছাত্রদলের যেই মর্যাদা, যে মহত্ব, যে গাম্ভীর্য, এইটা আমরা অক্ষুণ্ণ রাখবো এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে এটা আমরা প্রুফ করব এবং প্রুফ করেই চলছে। তার কিন্তু একটা রিফ্লেকশন কিন্তু আপনার আফটার ফর্মিং দ্য গভর্নমেন্ট আপনি দেখেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার যেই ক্ষমতাসীন থাকার যেই প্রভাব, এই কোন ধরনের প্রভাব বিস্তার করছে না, সাধারণ শিক্ষার্থীদের কথা বলছে, সাধারণ মানুষের কথা বলছে এবং আগামী সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের যে সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণের যে প্রত্যয়, যে প্রয়াস, সেই প্রয়াসে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্ব জায়গায় কাজ করছে। আপনি এখন পর্যন্ত ছাত্রদলের কোনো ধরনের অভিযোগ একদম নির্দিষ্টভাবে কোনো গোষ্ঠীর কাছ থেকে এখন পর্যন্ত আপনি পাবেন না। আমি দৃঢ় চিত্তে বলতে চাই এবং কনফিডেন্টলি বলতে চাই, দায়িত্ব নিয়ে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে একটা মাইল ফলক সৃষ্টি করছে এবং এটা করেই যাবে ইনশাআল্লাহ। ছাত্রদলের মধ্যে কি কোনো গ্রুপিং আছে? আপনি কি কোনো গ্রুপের প্রার্থী? বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অনেক বড় একটা ছাত্র সংগঠন। এই ছাত্র সংগঠনে আমাদের কম্পিটিশন থাকবে, প্রতিযোগিতা থাকবে এবং এই প্রতিযোগিতার ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে সেগমেন্ট ওয়াইজ কাজ করি। যে হ্যাঁ, আমাদের যদি আপনি একটা বড় সংগঠনে আপনি যদি আলাদা আলাদা প্রতিযোগিতামূলক কাজ না করেন তাহলে তো আপনি নেতৃত্বে আসতে পারবেন না। এই কারণে আমরা হচ্ছে সবাই বাংলাদেশ জাতীয় ছাত্রদলের বড় সংগঠন হওয়ার কারণে আমরা স্ব জায়গায় প্রতিযোগিতা করি। এই প্রতিযোগিতাকেই অনেক সময় গ্রুপিং হিসেবে দেখানো হয়, কিন্তু আমরা মনে করি না। কারণ আমরা দেশের যখন কল্যাণে যত ক্রাইসিস হয়েছিল, আন্দোলন সংগ্রামে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই কিন্তু যুদ্ধ করেছি। এখন আমাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা চলছে এবং বিভিন্ন উপায়ে ভিন্ন ভিন্ন উপায়ে অনেকে নেতৃত্ব প্রদান করার জন্য কাজ করে যাচ্ছে। সুতরাং আমরা নির্দিষ্ট কোনো গ্রুপের প্রার্থী কি না বা নির্দিষ্ট কোনো গ্রুপ করি কিনা সেটা ইম্পর্টেন্ট হচ্ছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্ব প্রত্যাশী, নেতৃত্বের জন্য আমরা প্রার্থী। সেই ক্ষেত্রে আমাদের প্রতিযোগিতা থাকবে, প্রতিযোগিতা থাকছে, কিন্তু ওই গ্রুপিংয়ের যে বিষয়টা সেটা আমাদের মাঝে নেই। আপনি যদি সভাপতি নির্বাচিত হন, আপনার প্রথম অগ্রাধিকার কি থাকবে? কি কি কাজ করবেন? আল্লাহ যদি কবুল করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্ব পাওয়াটা একটা গর্বের বিষয় এবং মর্যাদার। তো সেখানে যদি আসতে পারি তাহলে অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে উঠব। সাধারণ শিক্ষার্থীদের ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য, শিক্ষার মান উন্নয়ন করার জন্য, শিক্ষার্থীদের যে অধিকার সেই অধিকার আদায়ের লক্ষ্যে যত ধরনের কার্যক্রম কর্মসূচি গ্রহণ করা হবে শিক্ষার্থীদের কল্যাণের জন্য সকল কর্মসূচি গ্রহণ করব এবং বাংলাদেশি জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের মাঝে যে পার্লামেন্টারিয়ান সিস্টেম সেটাকে চালু করব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে আপনার ট্রান্সপোর্টেশন কার্ড এবং বাংলাদেশ জাতীয় ছাত্র দলের উদ্যোগে করা হবে এবং ইন্টারন্যাশনালি বিভিন্ন কম্পিটিশনের আয়োজন করা হবে। বাংলাদেশকে শিক্ষার্থীদের জন্য, ইয়ুথ লিডারদের জন্য, আগামী প্রজন্মের জন্য একটা দৃষ্টান্ত এবং রিমার্ক স্থাপন করার জন্য বাংলাদেশ ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রি থেকে ইয়ুথ লিডারদেরকে ইনভাইট করে কম্পিটিশনের ব্যবস্থা করা হবে এবং যুগ উপযোগী এবং সময় উপযোগী নেতৃত্বের জন্য যতটা দক্ষ করে আগে নিজেদেরকে দক্ষ করে গড়ে তুলতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে একটা দক্ষ এবং স্কিল্ড করে গড়ে তোলার জন্য যতগুলো পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেই পদক্ষেপগুলো গ্রহণ করা হবে। তার সাথে সাথে সাধারণ শিক্ষার্থীদেরকেও আমরা ইনভাইটেশনের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলার জন্য, যারা চাকরি বাকরি থেকে শুরু করে সকল বিষয়ে যেন নিজেদের স্কিল প্রদর্শন করতে পারে, এই বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি কাজ করবে। এবং আমাদের সবচেয়ে বড় ইয়াং জেনারেশনের জন্য এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় থ্রেট, মাদকের কারণে কিন্তু আমাদের অনেক মেধা অনেক অকালেই ঝরে যায়। তো সেইটার বিষয়ে আমরা অবশ্যই একটা মাদক প্রতিরোধ ব্যবস্থা এবং অ্যাওয়ারনেস ব্যবস্থা প্রতিটি ক্যাম্পাসে আমরা করব। তো সর্বাগ্রে আমরা শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দিব এবং শিক্ষার্থীদের শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস বিনির্মাণে আমরা সর্বোচ্চ নিজেদেরকে উৎসর্গ করব। এটাই থাকবে আমার এবং আমার সহযোদ্ধাদের লক্ষ্য। তো সেই লক্ষ্যে আমরা কাজ করছি, আল্লাহ যদি নেতৃত্ব প্রদান করে। এবং এই জায়গাটা থেকে যদি আমার কোন সহযোদ্ধা বা বন্ধু বা যারা প্রার্থী আছে তাদেরকেও করে, তাদেরকে আমরা সহযোগিতা করবো। আমি ব্যক্তিগতভাবে সহযোগিতা করবো, আমার যে পরিকল্পনাগুলো আছে, যে পরিকল্পনাগুলো নিয়েছি। এবং আপনি যেমন সংসদে এমপিরা মন্ত্রীরা জনগণের কথা বলার জন্য যায়, ঠিক তেমনি এরকম শিক্ষার্থীদের জন্য পার্লামেন্ট করা হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 320 শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা লিস্টেড করব। সেই লিস্টেডের জায়গায় 1-2 করে গ্রহণ করব, তাদেরকে আমরা স্ক্রুটনি করে শর্টলিস্ট করে আমরাও ঠিক এরকম একটা পার্লামেন্টের ব্যবস্থা করব। শিক্ষার্থীদের জন্য শিক্ষা বান্ধব কার্যক্রমের জন্য কি কি করণীয় আছে, কি কি উদ্যোগ গ্রহণ করা যায়, এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল করবে। এবং আমরা আরো অনেক কিছু যোগ করব, যে যোগ নতুন মাত্রা সৃষ্টি করবে রাজনীতির ইতিহাসে। এবং এই ছাত্র রাজনীতির গৌরব ইতিহাস, যে ছাত্র রাজনীতির মাধ্যমে 52 ঘটেছিল, 69 গণ অভ্যুত্থান ঘটেছিল, 71-এর মহান স্বাধীনতার যুদ্ধে ভূমিকা পালন করেছিল, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্র রাজনীতির অকপট ভূমিকা ছিল এবং সর্বশেষ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে ছাত্র
ছাত্র রাজনৈতিক যত বিরোধী দলের যত ছাত্র সংগঠন ছিল সবাই ঐক্যবদ্ধ হয়ে কিন্তু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জড়ো হয়েছে। সুতরাং ছাত্র রাজনীতির মহত্ব, ছাত্র রাজনীতির তাৎপর্য, ছাত্র রাজনীতির যে গৌরব, যে মর্যাদা, যে গাম্ভীর্য, সেটা ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ আমাদের ডেডিকেশন থাকবে, সর্বোচ্চ কাজ থাকবে। যদি আপনি সভাপতি নির্বাচিত না হন এবং আপনাদের কেন্দ্রীয় নেতারা যদি মনে করে এবার একেবারেই নবীনদের নিয়ে কেন্দ্রীয় কমিটিটা গঠন করবে, তখন আপনি এবং আপনার আরো যারা সহযোদ্ধারা আছেন আপনারা কি করবেন তখন? আমরা এই সময়কালের সহযোদ্ধারা কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের দল যে সিদ্ধান্ত গ্রহণ করবে আমরা সবাই সেই সিদ্ধান্তই মেনে চলবো ইনশাল্লাহ। আমরা এখানে সবাই মিলে ঐক্যবদ্ধ আগামী সুন্দর সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণে জনাব তারেক রহমানের যেই পরিকল্পনা, মাননীয় প্রধানমন্ত্রীর যেই পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলোর বাস্তবায়নের অংশীদার হয়ে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে সচেষ্ট হব। নেতৃত্ব কতটুকু পাবো কি পাবো না, পেয়েছি কি পাইনি, সেটা আমরা ভাববো না। আমরা যেভাবে রাষ্ট্রের কথা ভেবে নিজেদের জীবনের সবচেয়ে মূল্যবান সময় উৎসর্গ করেছি, জীবনের সকল সম্ভাবনাকে উপেক্ষা করে যেরকম রাষ্ট্রের কল্যাণে, শিক্ষার্থীদের কল্যাণে, দেশের কল্যাণে নিজেদেরকে উৎসর্গ করেছি, ঠিক তেমনি আগামী নেতৃত্ব পেয়েছি কি পাইনি, পাবো কি পাবো না, সেটা না ভেবে আমরা ঠিক মানুষের তরে, সাধারণ মানুষের জন্য, শিক্ষার্থীদের জন্য কাজ করব। এটাই আমাদের প্রত্যাশা, এটাই আমাদের প্রয়াস, এটাই আমাদের কমিটমেন্ট। একজন সাধারণ শিক্ষার্থী যদি আপনাকে জিজ্ঞেস করে যে রাজনীতি আমাকে কি দেবে, আপনি কি উত্তর দেবেন? অবশ্যই আমার পরিবার বা প্রতিটি মানুষের জন্য রাজনীতি প্রয়োজন। রাজনীতি যে শুধু এই আমরা যে মিছিল মিটিং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন তা কিন্তু না, আমরা মানুষ হিসেবে সবাই কিন্তু রাজনীতির একটা অংশ। সুতরাং একজন শিক্ষার্থী যদি রাজনৈতিকভাবে সচেতন হয়, একজন শিক্ষার্থী যদি রাজনীতি করার প্রেক্ষিতে যদি নিজেকে তার লেটেন্ট ট্যালেন্টকে ইভলভ করতে পারে, আপনি চিন্তা করেন যে এরকম অসংখ্য সাধারণ শিক্ষার্থী আছে যারা রাজনীতির সাথে জড়িত হয়নি বা রাজনীতি করেনি বা নিজের অধিকার সম্পর্কে সচেতন না, সে কিন্তু রাজনীতি থেকে দূরে আছে। যে শিক্ষার্থীতে তার রাজনৈতিক অধিকার সম্পর্কে সচেতন, তার রাজনৈতিক সচেতনতা সৃষ্টি হয়েছে বা নিজের মধ্যে যার ইনটুইশনে রাজনীতিটা আছে, সে কিন্তু আপনার এগিয়ে এসেছে। আপনার কোনো না কোনো প্রক্রিয়ায়, আমি ক্লাসে যদি ক্লাস ক্যাপ্টেন হতে চাই তাহলেও তো আমাকে রাজনীতির একটা অংশ তৈরি করতে হবে ক্লাস ক্যাপ্টেন হতে গেলেও। আমি যদি আমার পরিবারের যে কোনো ডিসাইডিং ফ্যাক্টরে যদি ডিসাইডিং ফ্যাক্টর হতে চাই, এনি ডিসাইডিং ম্যাটার্স, আমি আমার পরিবারের ডিসাইডিং ফ্যাক্টর হতে চাই, সেখানেও কিন্তু একটা ছোট রাজনীতি আছে, কিভাবে ম্যানেজ করতে হবে আমার মাকে, বাবাকে, ভাইকে, বোনকে। সুতরাং সর্বাগ্রে সর্ব জায়গায় কর্পোরেটে আপনি জব করতে চান, সেই কর্পোরেটে কিন্তু আপনি আপনার কলিগদের কাছ থেকে কিভাবে নিজেকে এগিয়ে গিয়ে লিডারশিপটাকে আপনি প্রস্ফুটিত করবেন, সব জায়গায় কিন্তু এরকম প্রচেষ্টা, এরকম রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে। সুতরাং একজন সাধারণ শিক্ষার্থী রাজনীতিতে আসবে, রাজনীতিতে আসলে দেশের কথা সহজে বলা যায়, মানুষের কল্যাণে সহজে কাজ করা যায়, এবং রাজনীতিতে আসলে নিজের সবচেয়ে সকল সম্ভাবনাকে কিন্তু ত্যাগ করে, উপেক্ষা করে কিন্তু আসতে হবে। এবং এই রাজনীতির যে শান্তি, এই রাজনীতি করে রাজনৈতিক দর্শনে যদি বেড়ে ওঠা যায়, তাহলে অবশ্যই নিজেকে একটা সমৃদ্ধ মানুষ এবং সফল মানুষ হিসেবে কিন্তু বিবেচনা করা যায়। কাজী জিয়াউদ্দিন বাসিত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। দর্শক, যত কথা অনুষ্ঠান আজকের মতো এই পর্যন্ত। আগামী পর্বে নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।